হেনকালে কংগ্রেসের সময় নিকটবর্তী হইল। নীলরতনের নিকট চাঁদা সংগ্রহের অনুরোধপত্র আসিল। নবেন্দু লাবণ্যর সহিত মনের আনন্দে নিশ্চিত মনে তাস খেলিতেছিল। নীলরতন খাতা হস্তে মধ্যে আসিয়া পড়িয়া কহিল, একটা সই দিতে হইবে। পূর্ব সংস্কারক্রমে নবেন্দুর মুখ শুকাইয়া গেল। লাবণ্য শশব্যস্ত হইয়া কহিল, খবরদার, এমন কাজ করিও না, তোমার ঘোড়দৌড়ের মাঠখানা মাটি হইয়া যাইবে। নবেন্দু আস্ফালন করিয়া কহিল, সেই ভাবনায় আমার রাত্রে ঘুম হয় না। নীলরতন আশ্বাস দিয়া কহিল, তোমার নাম কোনো কাগজে প্রকাশ হইবে না। লাবণ্য অত্যন্ত চিন্তিত বিজ্ঞভাবে কহিল, তবু কাজ কি, কি জানি যদি কথায় কথায়। নবেন্দু তীব্র স্বরে কহিল, কাগজে প্রকাশ হইলে আমার নাম খইয়া যাইবে না। এই বলিয়া নীলরতনের হাত হইতে খাতা টানিয়া একেবারে 1000 টাকা ফস করিয়া সই করিয়া দিল। মনের মধ্যে আশা রহিল, কাগজে সংবাদ বাহির হইবে না। লাবণ্যর মাথায় হাত দিয়া কহিল, করিলে কি? লাবণ্য মাথায় হাত দিয়া কহিল, করিলে কি? নবেন্দু দর্পভরে কহিল, কেন, অন্যায় কি করিয়াছি? লাবণ্য কহিল, শেয়ালদহ স্টেশনের গার্ড, হোয়াইট অ্যাবের দোকানের অ্যাসিস্ট্যান্ট, হার্ট ব্রাদারদের সহিত সাহেব, এরা যদি তোমার উপর রাগ করিয়া অভিমান করিয়া বসেন, যদি তোমার পূজার নিমন্ত্রণে শ্যাম্পেন খাইতে না আসেন, যদি দেখা হইলে তোমার পিঠ না চাপড়ান। নবেন্দু উদ্ধতভাবে কহিল, তাহা হইলে আমি বাসায় গিয়া মরিয়া থাকিব। দিন কয়েক পরেই নবেন্দু প্রাতকালে চা খাইতে খাইতে খবরের কাগজ পড়িতেছেন। হঠাৎ চোখে পড়িল, এক এক্স স্বাক্ষরিত পত্রপ্রেরক তাহাকে প্রচুর ধন্যবাদ দিয়া কংগ্রেসের চাঁদার কথা প্রকাশ করিয়াছে এবং তাহার মতো লোককে দলে পাইয়া কংগ্রেসের যে কতটা বলবৃদ্ধি হইয়াছে লোকটা তাহারও পরিমাণ নির্ণয় করিতে পারে নাই। কংগ্রেসের বলবৃদ্ধি, হা, স্বর্গগত তাত পূর্ণেন্দু শেখর। কংগ্রেসের বলবৃদ্ধি করিবার জন্যই কি তুমি হতভাগাকে ভারতভূমিতে জন্মদান করিয়াছিলে? কিন্তু দুঃখের সঙ্গে সুখও আছে। নবেন্দুর মতো লোক যে সে লোক নহেন, তাহাকে নিজ তীরে তুলিবার জন্য যে একদিকে ভারতবর্ষীয় ইংরাজ সম্প্রদায়, অপরদিকে কংগ্রেস লালায়িতভাবে ছিপ ফেলিয়া অনিমেষ লোচনে বসিয়া আছে, এ কথাটা নিতান্ত ঢাকিয়া রাখিবার কথা নহে। অতএব নবেন্দু হাসিতে হাসিতে কাগজখানা লইয়া লাবণ্যকে দেখাইলেন। কে লিখিয়াছে যেন কিছুই জানে না। এমনিভাবে লাবণ্য আকাশ হইতে পড়িয়া কহিল, ও মা, এ যে সমস্তই ফাঁস করিয়া দিয়াছে। আহা আহা, তোমার এমন শত্রু কে ছিল? তাহার কলমে যেন ঘুণ ধরে, তাহার কালিতে যেন বালি পড়ে, তাহার কাগজ যেন পোকায় কাটে। নবেন্দু হাসিয়া কহিল, আর অভিশাপ দিও না। আমি আমার শত্রুকে মার্জনা করিয়া আশীর্বাদ করিতেছি, তাহার সোনার দোয়াত কলম হয় যেন। 2 দিন পরে কংগ্রেসের বিপক্ষ পক্ষীয় একখানা ইংরেজ সম্পাদিত ইংরাজি কাগজ ডাকযোগে নবেন্দুর হাতে আসিয়া পৌঁছিলে পড়িয়া দেখিলেন, তাহাতে ওয়ান হু নোস স্বাক্ষরে পূর্বোক্ত সংবাদের প্রতিবাদ বাহির হইয়াছে। লেখক লিখিতেছেন যে, নবেন্দুকে যাহারা জানেন তাহারা তাহার সম্বন্ধে এই দুর্নাম রটনা কখনোই বিশ্বাস করিতে পারেন না। চিতাবাঘের পক্ষে নিজ ধর্মের কৃষ্ণ অঙ্কগুলির পরিবর্তন যেমন অসম্ভব, নবেন্দুর পক্ষেও কংগ্রেসের দল বৃদ্ধি করা তেমনি। বাবু নবেন্দু শেখরের যথেষ্ট নিজস্ব পদার্থ আছে। তিনি কর্মশূন্য উমেদার ও মক্কেলশূন্য আইনজীবী নহেন। তিনি 2 দিন বিলাতে ঘুরিয়া বেশভূষা আচার ব্যবহারে অদ্ভুত কপি বৃত্তি করিয়া স্পর্ধাভরে ইংরাজ সমাজে প্রবেশোদ্যত হইয়া অবশেষে ক্ষুণ্ণ মনে হতাশভাবে ফিরিয়া আসেন নাই। অতএব কেন যে তিনি এই সকল ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, পরলোকগত পিতা পূর্ণেন্দু শেখর, ইংরেজের নিকট এত নাম এত বিশ্বাস সঞ্চয় করিয়া তবে তুমি মরিয়াছিলে।
এই চিঠিখানিও শ্যালীর নিকট পেখমের মতো বিস্তার করিয়া ধরিবার যোগ্য। ইহার মধ্যে একটা কথা আছে যে নবেন্দু অখ্যাত অকিঞ্চন লক্ষ্মী ছাড়া নহেন, তিনি সারবান পদার্থবান লোক। লাবণ্য পুনশ্চ আকাশ হইতে পড়িয়া কহিল, এ আবার তোমার কোন পরম বন্ধু লিখিল? কোন টিকিট কালেক্টর, কোন চামড়ার দালাল, কোন গড়ের বাদ্যের বাজনাদার? নীলরতন কহিল, এ চিঠির একটা প্রতিবাদ করা তো তোমার উচিত। নবেন্দু কিছু উঁচু চালে বলিল, দরকার কি? যে যা বলে তাহারই কি প্রতিবাদ করিতে হইবে? লাবণ্য উচ্চস্বরে চারিদিকে একেবারে হাসির ফোয়ারা ছড়াইয়া দিল। নবেন্দু অপ্রতিভ হইয়া কহিল, এত হাসি যে? তাহার উত্তরে লাবণ্য পুনর্বার অনিবার্য বেগে হাসিয়া পুষ্পিত যৌবনা দেহলতা লুণ্ঠিত করিতে লাগিল। নবেন্দু নাকে মুখে চোখে এই প্রচুর পরিহাসের পিচকারি খাইয়া অত্যন্ত নাকাল হইল। একটু ক্ষুণ্ণ হইয়া কহিল, তুমি মনে করিতেছ প্রতিবাদ করিতে আমি ভয় করি? লাবণ্য কহিল, তা কেন? আমি ভাবিতেছিলাম তোমার অনেক আশা ভরসার সেই ঘোরদৌড়ের মাঠখানি বাঁচাইবার চেষ্টা এখনো ছাড়ো নাই। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। নবেন্দু কহিল, আমি বুঝি, সেই জন্য লিখিতে চাহি না। অত্যন্ত রাগিয়া দোয়াত কলম লইয়া বসিল, কিন্তু লেখার মধ্যে রাগের রক্তিমা বড় প্রকাশ পাইল না। কাজেই লাবণ্য ও নীলরতনকে সংশোধনের ভার লইতে হইল, যেন লুচি ভাজার পালা পড়িল। নবেন্দু যেটা জলে ও ঘিয়ে ঠান্ডা ঠান্ডা নরম করিয়া এবং চাপিয়া যথাসাধ্য চ্যাপ্টা করিয়া বেলিয়া দেয়, তাহার দুই সহকারী তৎক্ষণাৎ সেটাকে ভাজিয়া কড়া ও গরম করিয়া ফুলাইয়া ফুলাইয়া তোলে। লেখা হইল যে আত্মীয় যখন শত্রু হয় তখন বহিঃশত্রু অপেক্ষা ভয়ঙ্কর হইয়া উঠে। পাঠান অথবা রাশিয়ান ভারত গভর্নমেন্টের তেমন শত্রু নহে যেমন শত্রু গর্বোদ্ধত অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়। গভর্নমেন্টের সহিত প্রজাসাধারণের নিরাপদ সৌহার্দ্য বন্ধনের তাহারাই দুর্ভেদ্য অন্তরায়। কংগ্রেস রাজা ও প্রজার মাঝখানে স্থায়ী সদ্ভাব সাধনের যে প্রশস্ত রাজপথ খুলিয়াছে, অ্যাংলো ইন্ডিয়ান কাগজগুলো ঠিক তাহার মধ্যস্থল জুড়িয়া একেবারে কণ্টকিত হইয়া রহিয়াছে, ইত্যাদি। নবেন্দুর ভিতরে ভিতরে ভয় ভয় করিতে লাগিল, অথচ লেখাটা বড় সরস হইয়াছে মনে করিয়া রহিয়া রহিয়া একটু আনন্দও হইতে লাগিল। এমন সুন্দর রচনা তাহার সাধ্যাতীত ছিল। ইহার পর কিছুদিন ধরিয়া নানা কাগজে বিবাদ বিসংবাদ বাদ প্রতিবাদে নবেন্দুর চাঁদা এবং কংগ্রেসে যোগ দেওয়ার কথা লইয়া 10 দিকে ঢাক বাজিতে লাগিল। নবেন্দু এক্ষণে মরিয়া হইয়া কথায় বার্তায় শ্যালী সমাজে অত্যন্ত নির্ভীক দেশ হিতৈষী হইয়া উঠিল। লাবণ্য মনে মনে হাসিয়া কহিল, এখনো তোমার অগ্নি পরীক্ষা বাকি আছে। একদিন প্রাতকালে নবেন্দু স্নানের পূর্বে বক্ষস্থল তৈলাক্ত করিয়া পৃষ্ঠদেশের দুর্গম অংশগুলি তেল সঞ্চারণ করিবার কৌশল অবলম্বন করিতেছেন। এমন সময় বেহারা এক কার্ড হাতে করিয়া তাহাকে দিল, তাহাতে স্বয়ং ম্যাজিস্ট্রেটের নাম আঁকা। লাবণ্য সহাস্য কুতূহলী চক্ষে আড়াল হইতে কৌতুক দেখিতেছিল। তৈল লাঞ্ছিত কলেবরে তো ম্যাজিস্ট্রেটের সহিত সাক্ষাৎ করা যায় না। নবেন্দু ভাজিবার পূর্বে মশলা মাথা কই মৎস্যের মতো বৃথা ব্যতিব্যস্ত হইতে লাগিলেন। তাড়াতাড়ি চকিতের মধ্যে স্নান করিয়া কোনো মতে কাপড় পরিয়া ঊর্ধ্বশ্বাসে বাহিরের ঘরে গিয়া উপস্থিত হইলেন। বেহারা বলিল, সাহেব অনেকক্ষণ বসিয়া বসিয়া চলিয়া গিয়াছেন। এই আগাগোড়া মিথ্যাচরণ পাপের কতটা অংশ বেহারার, কতটা অংশ বা লাবণ্য, তাহা নৈতিক গণিত শাস্ত্রের একটা সূক্ষ্ম সমস্যা। টিকটিকির কাটা লেজ যেমন সম্পূর্ণ অন্ধভাবে ধরফর করে, নবেন্দুর ক্ষুব্ধ হৃদয় ভিতরে ভিতরে তেমনি আছাড় খাইতে লাগিল। সমস্ত দিন খাইতে শুইতে আর সোয়াস্তি রহিল না। লাবণ্য অভ্যন্তরিক হাস্যের সমস্ত আভাস মুখ হইতে সম্পূর্ণ দূর করিয়া দিয়া উদ্বিগ্নভাবে থাকিয়া থাকিয়া জিজ্ঞাসা করিতে লাগিল, আজ তোমার কি হইয়াছে বলো দেখি? অসুখ করে নাই তো?
নবেন্দু কায় ক্লেশে হাসিয়া কোনো মতে একটা দেশকাল পাত্রচিত উত্তর বাহির করিল। কহিল, তোমার এলাকার মধ্যে আবার অসুখ কিসের? তুমি আমার ধন্বন্তরিণী। কিন্তু মুহূর্ত মধ্যেই হাসি মিলাইয়া গেল এবং সে ভাবিতে লাগিল, একে আমি কংগ্রেসে চাঁদা দিলাম, কাগজে কড়া চিঠি লিখিলাম, তাহার উপরে ম্যাজিস্ট্রেট নিজে আমার সহিত সাক্ষাৎ করিতে আসিলেন, আমি তাহাকে বসাইয়া রাখিলাম, না জানি কি মনে করিতেছেন। হা তাত, হা পূর্ণেন্দু শেখর, আমি যাহা নই, ভাগ্যের বিপাকে গোলে মালে তাহাই প্রতিপন্ন হইলাম। পরদিন সাজগোজ করিয়া ঘড়ির চেন ঝুলাইয়া মস্ত একটা পাগড়ি পরিয়া নবেন্দু বাহির হইল। লাবণ্য জিজ্ঞাসা করিল, যাও কোথায়? নবেন্দু কহিল, একটা বিশেষ কাজ আছে। লাবণ্য কিছু বলিল না। সাহেবের দরজার কাছে কার্ড বাহির করিবা মাত্র আরদালি কহিল, এখন দেখা হইবে না। নবেন্দু পকেট হইতে 2টা টাকা বাহির করিল। আরদালি সংক্ষিপ্ত সেলাম করিয়া কহিল, আমরা 5 জন আছি। নবেন্দু তৎক্ষণাৎ 10 টাকার এক নোট বাহির করিয়া দিলেন। সাহেবের নিকট তলব পড়িল। সাহেব তখন চটি জুতা ও মর্নিং গৌন পরিয়া লেখাপড়ার কাজে নিযুক্ত ছিলেন। নবেন্দু একটা সেলাম করিলেন। ম্যাজিস্ট্রেট তাহাকে অঙ্গুলি সংকেতে বসিবার অনুমতি করিয়া কাগজ হইতে মুখ না তুলিয়া কহিলেন, কি বলিবার আছে বাবু? নবেন্দু ঘড়ির চেন নাড়িতে নাড়িতে বিনীত কম্পিত স্বরে বলিল, কাল আপনি অনুগ্রহ করিয়া আমার সহিত সাক্ষাৎ করিতে গিয়াছিলেন, কিন্তু। সাহেব ভ্রুকুঞ্চিত করিয়া একটা চোখ কাগজ হইতে তুলিয়া বলিলেন, সাক্ষাৎ করিতে গিয়াছিলাম? বাবু, হোয়াট ননসেন্স আর ইউ টকিং? নবেন্দু, বেগ ইউর পার্ডন, ভুল হইয়াছে, গোল হইয়াছে। করিতে করিতে ঘর্মাপ্লুত কলেবরে কোনো মতে ঘর হইতে বাহির হইয়া আসিলেন এবং সে রাত্রে বিছানায় শুইয়া কোনো দূর স্বপ্নশ্রুত মন্ত্রের ন্যায় একটা বাক্য থাকিয়া থাকিয়া তাহার কানে আসিয়া প্রবেশ করিতে লাগিল, বাবু, ইউ আর হাউলিং ইডিয়ট। পথে আসিতে আসিতে তাহার মনে ধারণা হইল যে ম্যাজিস্ট্রেট যে তাহার সহিত দেখা করিতে আসিয়াছিল সে কথাটা কেবল রাগ করিয়া সে অস্বীকার করিল। মনে মনে কহিলেন, ধরণী, দ্বিধা হও। কিন্তু ধরণী তাহার অনুরোধ রক্ষা না করাতে নির্বিঘ্নে বাড়ি আসিয়া পৌঁছিলেন। লাবণ্যকে আসিয়া কহিলেন, দেশে পাঠাইবার জন্য গোলাপ জল কিনিতে গিয়াছিলাম। বলিতে না বলিতে কালেক্টরের চাপরাশ পরা জন 6 পেয়াদা আসিয়া উপস্থিত। সেলাম করিয়া হাস্যমুখে নীরবে দাঁড়াইয়া রহিল। লাবণ্য হাসিয়া কহিল, তুমি কংগ্রেসে চাঁদা দিয়াছ বলিয়া তোমাকে গ্রেফতার করিতে আসে নাই তো? পেয়াদারা 6 জনে 12 পাটি দন্তাগ্রভাগ উন্মুক্ত করিয়া কহিল, বকশিস বাবু সাহেব। নীলরতন পাশের ঘর হইতে বাহির হইয়া বিরক্ত স্বরে কহিলেন, কিসের বকশিস? পেয়াদারা বিকশিত দন্তে কহিল, ম্যাজিস্ট্রেট সাহেবের সহিত দেখা করিতে গিয়াছিলেন, তাহার বকশিস। লাবণ্য হাসিয়া কহিল, ম্যাজিস্ট্রেট সাহেব আজকাল গোলাপ জল বিক্রি ধরিয়াছেন নাকি? এমন অত্যন্ত ঠান্ডা ব্যবসায়ী তো তাহার পূর্বে ছিল না। হতভাগ্য নবেন্দু গোলাপ জলের সহিত ম্যাজিস্ট্রেট দর্শনের সামঞ্জস্য সাধন করিতে গিয়া কি যে আবোল তাবোল বলিল তাহা কেহ বুঝিতে পারিল না। নীলরতন কহিল, বকশিসের কোনো কাজ হয় নাই, বকশিস নাহি মিলেগা। নবেন্দু সংকুচিত ভাবে পকেট হইতে একটা নোট বাহির করিয়া কহিল, উহারা গরিব মানুষ, কিছু দিতে দোষ কি? নীলরতন নবেন্দুর হাত হইতে নোট টানিয়া কহিল, উহাদের অপেক্ষা গরিব মানুষ জগতে আছে, আমি তাহাদিগকে দিব। রুষ্ট মহেশ্বরের ভূত প্রেতগণকেও কিঞ্চিৎ ঠান্ডা করিবার সুযোগ না পাইয়া নবেন্দু অত্যন্ত ফাপড়ে পড়িয়া গেল। পেয়াদাগণ যখন বজ্রদৃষ্টি নিক্ষেপ করিয়া গমনোদ্যত হইল তখন নবেন্দু একান্ত করুণভাবে তাহাদের দিকে চাহিলেন। নীরবে নিবেদন করিলেন, বাবা সকল, আমার কোনো দোষ নাই, তোমরা তো জানো। কলিকাতায় কংগ্রেসের অধিবেশন,
তদুপলক্ষে নীলরতন সস্ত্রীক রাজধানীতে উপস্থিত হইলেন। নবেন্দু তাহাদের সঙ্গে ফিরিল। কলিকাতায় পদার্পণ করিবা মাত্র কংগ্রেসের দলবল নবেন্দুকে চতুর্দিকে ঘিরিয়া একটা প্রকাণ্ড তাণ্ডব শুরু করিয়া দিল। সম্মান সমাদর স্তুতিবাদের সীমা রহিল না। সকলেই বলিল, আপনাদের মতো নায়কগণ দেশের কাজে যোগ না দিলে দেশের উপায় নাই। কথাটার যথার্থ নবেন্দু অস্বীকার করিতে পারিলেন না এবং গোলেমালে হঠাৎ কখন দেশের একজন অধিনায়ক হইয়া উঠিলেন। কংগ্রেস সভায় যখন পদার্পণ করিলেন তখন সকলে মিলিয়া উঠিয়া দাঁড়াইয়া বিজাতীয় বিলাতি তার স্বরে হিপ হিপ হুররে শব্দে তাহাকে উৎকট অভিবাদন করিল। আমাদের মাতৃভূমির কর্ণমূল লজ্জায় রক্তিম হইয়া উঠিল। যথাকালে মহারানীর জন্মদিন আসিল। নবেন্দুর রায়বাহাদুর খেতাব নিকট সমাগত মরীচিকার মতো অন্তর্ধান করিল। সেই দিন সায়াহ্নে লাবণ্যরেখা সমারোহে নবেন্দুকে নিমন্ত্রণপূর্বক তাহাকে নববস্ত্রে ভূষিত করিয়া স্বহস্তে তাহার ললাটে রক্তচন্দনের তিলক এবং প্রত্যেক শ্যালী তাহার কণ্ঠে একগাছি করিয়া স্বরচিত পুষ্পমালা পরাইয়া দিল। অরুণাম্বর বসনা অরুণ লেখা সেদিন হাস্যে লজ্জায় এবং অলঙ্কারে আড়াল হইতে ঝকমক করিতে লাগিল। তাহার সেদাঞ্চিত লজ্জাশীতল হস্তে একটা গোড়েমালা দিয়া ভগিনীরা তাহাকে টানাটানি করিল, কিন্তু সে কোনো মতে বশ মানিল না এবং সেই প্রধান মাল্যখানি নবেন্দুর কণ্ঠ কামনা করিয়া জনহীন নিশীথের জন্য গোপনে অপেক্ষা করিতে লাগিল। শ্যালীরা নবেন্দুকে কহিল, আজ আমরা তোমাকে রাজা করিয়া দিলাম। ভারতবর্ষে এমন সম্মান তুমি ছাড়া আর কাহারও সম্ভব হইবে না। নবেন্দু ইহাতে সম্পূর্ণ সান্ত্বনা পাইল কিনা তাহার অন্তঃকরণ আর অন্তর্যামীই জানেন, কিন্তু আমাদের এ সম্বন্ধে সম্পূর্ণ সন্দেহ রহিয়া গিয়াছে। আমাদের দৃঢ় বিশ্বাস মরিবার পূর্বে সে রায়বাহাদুর হইবেই এবং তাহার মৃত্যু উপলক্ষে ইংলিশম্যান ও পায়োনিয়ার সমস্বরে শোক করিতে ছাড়িবে না। অতএব ইতিমধ্যে 3 চিয়ার্স ফর বাবু পূর্ণেন্দু শেখর, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। সমাপ্ত। শেষ হলো আজকের গল্প। গল্পটি ভালো লাগলে আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর গল্পে কোনো ভুলভ্রান্তি হলে বা আমাদের পড়ায় কোনো ভুল ত্রুটি পেলে অবশ্যই কমেন্ট বক্সে তা জানাবেন। ধন্যবাদ।